কিছু না নিয়ে যাই তাহলে সময়ের মূল্যটা আমরা দিতে পারলাম না। যদি আমরা এখান থেকে আজকের আলোচনা থেকে যদি বেনিফিটেড না হই তাহলে এতক্ষণ আমাদের সময় দেওয়াটা এই ঠান্ডায় আমরা হয়তো বুঝতে পারছি না, বাইরে গেলে বুঝতে পারছি ঠান্ডাটা কত, তাহলে মনে হয় না যে এই সময়গুলো একটু অপচয়। তো মূল বিষয় আমি আসি যে টিচিং উইদাউট পানিশমেন্ট। তো পানিশমেন্ট ছাড়া শিক্ষা এটা হয় না, পানিশমেন্ট হবেই, লাগবেই। এই টিচিং উইদাউট পানিশমেন্ট এটা একদম ভুল, আমি ব্যক্তিগতভাবে মানি। শাস্তি থাকবে না শিক্ষা হবে এটা কোনোদিনই হয় না, কোনোদিন ছিল। হ্যাঁ, শাস্তির ধরনটা চেঞ্জ করতে হবে, এই কথাটাই ভুল। শিখবে আর শাস্তি থাকবে না এটা কোনোদিনই হয় না। কারণ যদি শাস্তি না থাকে তাহলে শিক্ষাটা পূর্ণ কোনোদিনই হবে না। শুধু আমাদের যেটা কর্পোরাল পানিশমেন্ট, সেই পানিশমেন্টটা এখন উঠে গেছে, কারণ বিভিন্ন কারণ আছে। তো প্রথম থেকে কিন্তু পানিশমেন্টটা কিন্তু মারাত্মক ছিল। আমরা যদি একদম চলে যাই মানে সেই আশ্রমিক শিক্ষা থেকে শুরু করে, তো এটা আরো বেশি ছিল। আমরা যদি দেখি মাদ্রাসা শিক্ষা যেগুলো আছে এগুলো মারাত্মক হারে। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। পানিশমেন্ট থাকবে তাহলে শিক্ষা কমপ্লিট হবে না। পানিশমেন্টটা কি? কর্পোরাল পানিশমেন্টটা বাদ দিতে হবে। কারণ হচ্ছে এখনকার সময়ে এই পরিস্থিতিতে সবার যে ধৈর্য শক্তি সেটা একেবারে কমে গেছে। যদি ইন্ডিভিজুয়াল টেস্ট নেওয়া যায় তো মনে হয় যদি 10 বছরের যদি আমরা কম্পেয়ার করি একেবারে গ্রাফটা তলানিতে চলে গেছে। সেই ধৈর্যটা কার? সব জায়গায়। শুধু গার্জেনদের উপরে দোষ দিলে হবে না, আমাদের ধৈর্য কমে গেছে। কারণ যে পেশেন্ট নিয়ে, যে ধৈর্য নিয়ে আমাদের যে টিচিংটা দেওয়া দরকার, কারো আগে আঙ্গুল তোলার আগে আগে নিজের দিকে তুলতে হবে। যে ধৈর্য নিয়ে, যে কেয়ার নিয়ে আমাদের পড়ানো উচিত, টিচারের যে পেশেন্টটা থাকা উচিত সেটা কি আছে? প্রথমটা আগে নিজেকে প্রশ্ন করতে হবে। একটা বাচ্চার প্রতি টিচার হিসাবে যদি পেশাগত দিক যে টিচার, আমরা তো বিএড এমএড যাই করেছি, সব জায়গায় পড়েছি টিচারের যেগুলো নীতি এথিক্সটা, তারপরে কোড অফ কন্ডাক্ট সবকিছু আমরা পড়েছি, কম বেশি সবারই জানা আছে। কিন্তু ওই জায়গাতে শুধু আমাদের নোট বেশি থাকে, শুধু লিখতে হয়, পরীক্ষাতে পাস করতে হয় বলে, শুধু যারা প্রত্যেকটাই কম বেশি বিএড করেছি যদি ওই জায়গাতে আমরা যাই তাহলে ওর 10% কেন তারও নিচে আমরা অ্যাপ্লাই করি না। প্র্যাকটিক্যাল যখন টিচিং হয় এটাকে আমরা বোঝা মনে করি। বিএডটাকে নোট পড়ে গিয়ে, নোট বেস পড়ে গিয়ে পরীক্ষা দিই, আর যেই কঠিন কাজ হলো যে 40টা লেসন প্ল্যান করতে হবে আর প্র্যাকটিস টিচিং, এটা সবথেকে কঠিন কাজ হচ্ছে বিএড করা। কিন্তু এটাই হচ্ছে আসল কাজ। একটা ডাক্তার যখন কমপ্লিট করছে ফোর্থ ইয়ার, তারপরে ইন্টার্নশিপে যাচ্ছে, এটা মেন কাজ। আমি আমার শিক্ষা নিলাম, আমি আমার সাবজেক্ট পড়লাম, আর আমার সাবজেক্টে আমি বিএড করলাম কিভাবে পড়াতে হবে, আর ওই পড়ানোর আমি 10% আমি অ্যাপ্লাই করছি না, এটা হয় না। তো সব জায়গায় কিন্তু ওইখানেও কিন্তু পানিশমেন্টের সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। তা আমার যে পেশাগত দিক শিক্ষা বা টিচার কোড অফ কন্ডাক্ট যা আছে সেটা কিন্তু আমাদের মেনে চলি। যদি আমরা মেনে চলি তাহলে কোনো অসুবিধাই নেই। তারপরেও কিছু প্র্যাকটিক্যালি কিছু সমস্যা থাকে, থিওরি আলাদা জিনিস, প্র্যাকটিক্যাল করতে গিয়েও আলাদা সমস্যা থাকে। তো মূল কথা হচ্ছে যাদেরকে পড়াবো তাদেরকে আমরা কতটা জানি, শাস্তি তো দেব। তো যাদেরকে পড়াবো তাদেরকে আমরা জানি কতটা, এটা প্রশ্ন। কিছুই জানি না, 10% বললে ভুল হবে, তারও কম। এইটুকুই জানি যে ওই ছেলেটা ভালো পড়া দেয়, ওই মেয়েটা ভালো পড়া করে, পিছনেরটা একদম পড়া করে না, ও ডান পিঠে, ও এইরকম, এইটুকু জানি না, আর তার থেকে বেশি জানি না। এই জায়গাটা আমাদের ভুলটা। আমি শুধু পড়াবো, যাদেরকে পড়াবো, যাদের দীর্ঘ 4 বছর 5 বছর আমার সঙ্গে থাকবে, ওকে আমি কিছুই ছিলাম না, শুধু পড়া দেওয়া আর নেওয়া এই সম্পর্ক, তাহলে তো কিভাবে আমি না জেনে সেই শাস্তিটা দিই? তো এই জায়গাতে আমার অন্যায়টা, সমস্যাটা এই জায়গাতে। তাহলে আমার উচিত হবে প্রত্যেকটা শিক্ষার্থী আচরণগত দিক, ওর মানসিক দিক, ওর এমনকি ওর পারিবারিক দিকটাও ভাবা উচিত আমাদের। তাহলে হবে কি, যখন
পরিপূর্ণভাবে একটা শিক্ষার্থীকে জানবো, তাহলে আমার যে শিক্ষাদান সেটা কিন্তু পরিপূর্ণ হবে, ঠিকভাবে দিতে পারে। এটা আমাদের ভাবা উচিত আছে। না জেনে আমি শিক্ষার্থী, একটা লোকের সাথে আমি যদি কথা বলি, কি কথা বলবো? শুরুটাই তো হবে আপনার বাড়ি কোথায়, আপনি কোথায়, আপনি কি কাজ করেন, আচ্ছা আপনার লেখাপড়া কি, এই প্রাথমিকটা হওয়ার পর তারপরে টপিকস নিয়ে আলোচনা শুরু। তো আমাদের যেটা আগে জানা দরকার সেটা আমরা না জেনে পড়াচ্ছি। এই জায়গাতে আমাদের শিক্ষার্থী মানসিক, চারিত্রিক, পারিবারিক সবকিছু জানতে হবে আমাদেরকে। পুরোপুরি না জানলেও আমরা আংশিক জানতে, তারপরে পাঠদানটা শুরু হবে। পাঠদানের এটি জানা উচিত, যেটা আমরা এতদিন জানছিলাম শুধু ওর পড়া দেওয়া আর নেওয়া, কতটা মোটামুটি বুঝতে পারে এইটুকুই, তার থেকে আর বেশি জানি। এই জন্য আমাদের একটা জায়গায় ঘাটতি থেকে যায়। টিচার স্টুডেন্টের যে রিলেশন, এই রিলেশনটা কিন্তু কমপ্লিট হয় না। একটা অসম্পূর্ণ রিলেশন কোনোদিনই ভালো কিছু দিতে পারে না। এবারে পানিশমেন্ট হবে, কারণ হচ্ছে যে বলছি যে ধৈর্য শক্তিটা আমাদের কমে গেছে। সত্যি আমাদের যদি নিজেরাই দেখি সেই ধৈর্যটাও নেই। একই প্রতিফলন কিন্তু আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে। তারপরে কি এখনকার যে জায়গাটা এসেছে, এই ধৈর্য শক্তি কমার কারণে আমাদের যে ছেলেগুলো তৈরি হচ্ছে, এদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তাহলে এদের মন মানসিকতার পরিবর্তন হচ্ছে। আর আমরা আগের পদ্ধতি মেনে ওদেরকে পড়াচ্ছি, তাহলে আমরা আপডেটেড নই। আমরা যারা টিচার তারা কিন্তু আপডেটেড নই, এটা একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে, এখনকার গার্জেনরা চাই, প্রত্যেকটা গার্জেন চাই যে আমার ছেলে মেয়ে মানুষ হোক, সবাই চাই মানুষ হোক, কিন্তু 2% থেকে 5% বেশি না, এটি নিজের দায়িত্বটা শুধু পালন করে। মানে একটা মানুষ হোক, এটার জন্য বাবা মার যা দায়িত্ব 2 থেকে 3% বা 5% গার্জেন মানে, বাকিটি করে না। 50-60% তো ছেড়েই দেয়, বাকিটি একটু হয়তো স্কুলে যোগাযোগ করে আর কিছু। যারা নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন নেই, শুধু ফলটাই চাই, ওদের কাছ থেকেও কিন্তু আমরা ভালো আশা করব। ছেলে মেয়েদের এতটাই আমরা ভালোবেসে ফেলছি, যেখানে একটা বাড়ির মধ্যে একটা বাক্সের মধ্যে ছেলেদেরকে রাখছি। মানে আদর ভালোবাসাটা এতই জন্মে গেছে, যার কারণে নিজে তো বাবা মাও শাস্তি দেয় না, এবার অপরকেও আর দেবে না। ওই সমস্ত ছেলে মেয়েরা এখন আসছে, যার কারণে যদি মনে হয় কোন ছেলে বা মেয়ে বাবা এটা লাগবে, যদি মনে হয় একটা জামা লাগবে, তো আর ওটা হয়তো বলতে দেরি আছে, বাবা বাজার থেকে কিছু নিয়ে এসো, তো হ্যালো করে দিল। আগে তো বলতে হতো ঠিক আছে বাজার যাবো নিয়ে আসবো, এখন হ্যালো করে দিল, সাথে সাথে একটা চাই তো দুটো জিনিস দেবে। যারা কৃত্রিম অভাব সৃষ্টি করতে পারেনি, নিজের ছেলের প্রতি এত অন্ধভক্ত, ওই সমস্ত ছেলেকে যদি আমরা দাঁড় করে রাখি বা ওদেরকে যদি শাস্তি দিই, তার প্রতিফলটা কি হবে আমরা নিজেরাও যদি একটা আন্দাজ করতে পারি, এটা স্বাভাবিক। শুধু বলবে যে আমি কোনোদিন আমার ছেলে মেয়েকে যখন শাস্তি দিই বা কিছু করি, কিন্তু আপনি কেন দিলেন? এই সমস্ত মানসিকতা ম্যাক্সিমাম গার্জেনদের মধ্যে, যার কারণে এই কর্পোরাল পানিশমেন্টটা আমাদেরকে সবসময় এড়িয়ে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পানিশমেন্ট ছাড়া কিন্তু শিক্ষাদান সম্পূর্ণ হবে না, যার কারণে আমাদের পদ্ধতিগত দিকটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। আমরা পানিশমেন্ট দেব, পানিশমেন্টটা আমরা অন্যভাবে দেব। একটা ছেলে যদি আমরা দিতে পারি শাস্তি, একটা ছেলে যদি ক্লাসে দুষ্টামি করে, এবার ক্লাস কন্ট্রোলের অনেকগুলো জিনিস আছে। আমি ক্লাসটা কিভাবে কন্ট্রোল করব? বাচ্চাদের অ্যাক্টিভিটি আলাদা, বড়দের অ্যাক্টিভিটি আলাদা। একটা ক্লাসকে কিভাবে আমরা শান্ত করব বা 1 মিনিট 2 মিনিটের মধ্যে কিভাবে কন্ট্রোল করব, এটা কিন্তু আমরা যদি একটু ভাবি, প্রত্যেকটা স্টেজে কিন্তু আছে ক্লাস কন্ট্রোলের সিস্টেম আছে। এখন যেহেতু এই বিষয়গুলো নয়, এগুলো আমরা টিচার কতটা জানি, আমরা শুধু এই করতে জানি ক্লাসে গিয়ে দাঁড়া ঢুকে 2-4টাকে মার, তারপরে কি
দেখা গেছে যে বুঝলামই না, ধর দেখা গেছে যে ক্লাসে একটা কিছু হয়েছে, সবাই মিলে মজা করছে, ঢুকেই ক্লাসে ফাইন হয়ে গেছে, 2-4 টাকা মার, নাহলে কান ধরে বাইরে যাও, নাহলে বেঞ্চের উপরে দাঁড়াও, বাস। তো এই অজান্তে অনেক কিছু হয়ে যায়। এখানে পানিশমেন্টটা হবে, পানিশমেন্টটাকে আমরা দিতে পারি অন্যভাবে। কিছু সিস্টেমগুলো আমাদেরকে জানতে হবে, অনেক কিছু প্রত্যেকটা জায়গাতে যুগ পরিবর্তন হয়েছে, মন মানসিকতার পরিবর্তন হয়েছে, শিক্ষাদানের পদ্ধতিও চেঞ্জ হয়েছে, সাথে সাথে পানিশমেন্টের ধরনও পরিবর্তন হয়েছে। কোথাও নেই যে পানিশমেন্ট দেওয়া যাবে না, কর্পোরাল পানিশমেন্টটা নিষেধ হয়েছে, কিন্তু পানিশমেন্ট লাগবে, তারপরও পানিশমেন্টের ধরন আলাদা। এখন যদি কোনো ছেলে দুষ্টামি করে, কাজ করে আসেনি, আমি কালকে ডাবল কাজ দেবো, এটা একটা পানিশমেন্ট। আজকে অঙ্কের খাতা 4টা অঙ্ক দিয়েছিলাম, করেনি, পরের দিন 8টা আমি, তারপরে করেনি তো দ্বিগুণ আকারে 16টা অঙ্ক করে আনতে হবে, না হলে আমি বাইরে বসে করাবো। তো এই এখন যদি এটাও একটা পানিশমেন্ট, যে 1 পৃষ্ঠা লিখে আনেনি, কালকে কিন্তু আমি 2 পৃষ্ঠা ফাইন হবে দ্বিগুণ হারে। যখন আমি ছাড়বো না, শেষটা লিখেই ছাড়বো 8 পাতা, যখন ওই ছেলে বা মেয়েটা বাড়িতে তখন 5 পাতা লিখবে, তখন বলবে যে এই ভুলটা আমি আর করবো না নেক্সট ডে, তাহলে আমাকে আজকে 5 পাতা লিখতে হচ্ছে। তো যে 1 পাতা লিখতে পারেনি, পরবর্তীতে 5, এটাও একটা পানিশমেন্ট। যে 5 লাইন মুখস্থ করতে পারেনি, ওকে যদি আমি বসিয়ে যে মুখস্থ না করে ছাড়বো না, কালকে আমি যদি নিজেই যদি আমি আন্তরিক হই পড়াশোনার প্রতি, তাহলে আমি যদি 11:30টা স্কুল আসি বা 10:30টা স্কুল আসি, ক্লাস থেকে গিয়ে ওই ছেলেটাকে দেখে আগে তুমি এখানে পড়াটা দাও, তারপর তুমি ক্লাসে ঢুকতে পারবে। এটা যদি কন্টিনিউ থাকে, তাহলে ও চেষ্টা করবে স্যার আমাকে ছাড়বে না, পড়াটা করেই যেতে হবে, না কোনো মতেই ছাড়বে না। কিন্তু টিচারও জানে এই 2-1 দিন যাবে, বা টিচারকে অনেক সময় ভেবে নেয় কদিন করবে, 3 দিন 4 দিন, তারপরে টিচারের খোঁজ পাওয়া যাবে না, এটা কিন্তু ছাত্র আগেই জানে। এটা ছাড়তে হবে না, আমি শেষটা থেকেই ছাড়ি, কিন্তু ছাত্র টিচারের থেকেও বেশি জানে যে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন তারপরে স্যার আর খোঁজ নেবে না, যখন নেবে না তখন শেষ। আবার 2 মাস 3 মাস পর হয়তো স্যারের মাথা ছেড়ে চাকরি করতে এই করেছিলাম, কিন্তু আমি যেটা চেষ্টা নিয়েছিলাম ওটা কমপ্লিট করিনি, যার কারণে যদি আমরা অ্যান্টিবায়োটিক খাই, তো অ্যান্টিবায়োটিকটা কি করে, যারা ডাক্তার আছে বলতে পারে, ওটা কোর্সটা কমপ্লিট করতে হবে, নাহলে মুশকিল, কাজ কমপ্লিট হবে না। তো আমরা যখন অ্যান্টিবায়োটিক দিই, যারা বেশি হয়, কোর্সটা আমরা কমপ্লিট করি, যার কারণে যে ভয়টা আমরা ভয়টা পাই। তাহলে আমরা যদি ইচ্ছা করি, মন থেকে যদি চাই, তাহলে কিন্তু আমরা করতেই পারি, এটাও একটা পানিশমেন্ট। ক্লাসে যারা ডিস্টার্ব করবে, পড়াশোনা করবে, দুষ্টামি করবে, বলে দিতে হবে যে 10 পাতা করে লিখতে হবে ক্লাসে, যদি দুষ্টামি লিখতে পারে। 10 পাতা না বলে আমি 5 পাতা করব, কালকে তোমার শাস্তি হয়েছে, নালে কান ধরে 5 পাতা লিখে আসবে, এটাই লাগে। ক্লাসে ঢুকে আমি এটাই লিখবো, করবেই না, যখন দুষ্টামি কমে যাবে। তো আমরা বিভিন্ন ভাবে পানিশমেন্ট দিয়ে আমরা করতেই পাই, পানিশমেন্ট দিতেই পাই, কিন্তু এটাতে গার্জেনের আপত্তি থাকবে না, গার্জেন বরঞ্চ খুশি হবে যে না, চাপ স্কুলে আছে। এখন চাপ মানে বুঝে গার্জেনরা যে আমরা যতই করি স্কুলের প্রেশার নেই, স্কুলের চাপ নেই, অনেক গার্জেন বলে ফেলে। চাপ মানে কি ও বুঝাতেও পারে না, আমরা বুঝি না। চাপ মানে এটাই মনে করে যে হয়তো মারলেই হবে, বকলেই হবে, শাস্তি দিলেই হবে। বিভিন্ন ভাবে আমাদেরকে টেকনিক্যালি আমাদেরকে অ্যাভয়েড করে দিতে কর্পোরাল পানিশমেন্ট, কিন্তু পানিশমেন্ট তারা ভাবে থাকবে। তো প্রত্যেকটাকে আমরা এমন কিছু করব না, এমন কিছু করব না যেটা অবজেকশন আসে। অনেক সময় এটা মারা যাবে না, তো আমি অনেক টিচারকে দেখেছি যে হয়তো হাত করে রেখে দিল এইভাবে। তো আমি যদি এইভাবে 10 মিনিট উপরে রাখি, তো কালকে হবে কি, আমি হাতটা নিচে নামাতে পারবো, ব্যথা শুরু হয়ে যাবে। এবার বলবে যে আমরা তো শাস্তি দিইনি, এটাও তো শাস্তি। এবার অনেক সময় করি কি, ঠিক আছে দিলাম কান ধরে বসত। এবার আমি তো আগেই বলেছি, এখনকার ছেলেরা এতটাই দুর্বল, যদি বাইরে বলে যে 50 বার কান ধরে উঠে বসো, তো স্বাভাবিক, কিন্তু 50 বার উঠে পরের দিন কিন্তু হাঁটতে পারবে না, ব্যথা শুরু হবে, তো অবজেকশন আসবে স্বাভাবিক। এবার যদি ওকে রোজ করানো যায়, তাহলে 200 বার করবে তো কিছু হবে না। তো এইগুলো আমরা অনেক সময় এড়িয়ে যাই, মানে গুরুত্বই দিই না, এইগুলো তো অবজেকশন আসবে। অনেক সময় আমরা করি কি, রাগের মাথায় যেহেতু টিচার, আমরা রাগ থাকবে, তো হাতে হয়তো স্কেল আছে, দুষ্টামি করছে, একদম মেরে দিলাম। যদি হাতে মারা যায়,
তাহলে অনেক ভেন আছে হাতে, এটার প্রভাব কিন্তু আমাদের চোখে পড়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট কখন ঘটবে ঠিক নেই। যদি মনে করি অনেক সময় আমরা এটা ধরে গিয়ে আর মারি, তো এই জায়গাতে যে নার্ভটা আছে তার লাইফটাই নষ্ট হয়ে যাবে, এখান থেকে তো অবশ হয়ে যেতে পারে। ছোট্ট একটা কারণ, মাথাতে অনেক সময় আমরা এর আগেও হয়েছে, এখানে দুষ্টামি করছে, বাস চক ছড়ে দেবে, গিয়ে তো চোখে এটাও লাগতে পারে। এগুলো আমরা হয়তো একেবারে খেজুয়ালি নিই, কিন্তু বিশাল একটা ক্ষতি করে দিতে পারে। এগুলো থেকে আমাদেরকে সাবধান হতে, আমাদেরকে একটু সংযম হতে হবে, কারণ আমরা টিচার, আমাদের সেই ধৈর্যটা রাখতেই হবে। দুষ্টামি করবে গিয়ে হয়তো মারতে গিয়ে কোন জায়গায় লাগবে, নিজেকে রক্ষা করতে গিয়েই হয়তো ভুলে গেল আমি চাইনি মারতে, কিন্তু হয়ে গেল। হয়তো অনেক সময় লাঠি দিয়ে মারতে গিয়ে এই জায়গাগুলোতে লাগলো, এগুলো হয় বছরে দুটো একটা। তো আমরা হয়তো একটা গুরুত্ব দিই না, মন থেকে চাইও না এরকম হোক, কিন্তু ঘটে যায়। যখন ঘটে যায় তার উত্তর কিন্তু আমরা দিতে পারি না, তখনই গার্জেন এই সুযোগটা নিয়ে নেয়। সেই জন্য আমি বলবো সবাইকে, এই পানিশমেন্টটা লাগবে, কিন্তু পানিশমেন্টের ধরনটা আলাদা হোক, যেটা একেবারে দৈহিক এবং মানসিক যাতে না হয়। মানসিকটা অনেক সময় স্কুল যেতে যায়, এটাও একটা অপরাধ, এটা এটা একেবারে ইলিগাল এখনো একদম। তো এই জায়গাটা থেকে আমরা আমাদের কনসিয়াস হতে হবে, পেশাগত দিক থেকে আমাদের কাজ করতেই হবে। আমরা এরকম জায়গাতে এরকম মনে করব না যে আমরা হয়তো চাকরি পাইনি বলে আমরা এই কাজটা করছি। কাজ তো আমাদেরকে করতেই হবে, এটা স্বাভাবিক, কাজ আমাদেরকে করতেই হবে, প্রত্যেককে কাজ করতে হবে। মানে আমরা মনে করি যখন চাকরি পেলে ওটাই কাজ, বাকিটা কি? সবাই যদি চাকরি পাই তাহলে তো মুশকিল হয়ে যাবে। ওই জন্য আমরা যে কাজ করি, আমি যদি টিউশনও করি তাহলে আমার টিচিং স্কিলটা বাড়াতে হবে। তাহলে আমি যদি টিচিং স্কিল বাড়াই তাহলে আমার ডিমান্ডটা বাইরে থাকবে। আমি যদি টিউশনও করি তাহলে আমার একটা ডিমান্ড থাকবে, টিচার হিসেবে আমার ডিমান্ড থাকবে। আমি একটা স্কুলে কাজ করে গিয়েও বাইরে গিয়েও আমি যেটা করাতে পারবো। তো অনেক আছে, আমরা মনে করি যে ডাক্তারদের ভাবি যে ডাক্তার হতে গেলেই মনে হয় যে প্রচুর পেশেন্ট, এই ব্যাপার। অনেক ডাক্তারকে দেখবো যে নিজের হয়তো 500,000 টাকা ইনকাম করতে গিয়েও দিনে অসুবিধা হয়, আমরা ওদেরকে দেখতে পাই না, হাইলাইটটা দেখতে পাই। তো সেটা তো আলাদা পাঠ হলো, কিন্তু আমি যে জায়গায় আছি, নিজের যদি স্কিলটা বাড়াতে চাই তাহলে প্রতিষ্ঠানও কিন্তু সেই স্কিলের দাম দেবে, সেই দক্ষতার দাম দেবে কিন্তু প্রতিষ্ঠান। আমি যদি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করি তো প্রতিষ্ঠানে হবে আমার ইউনিক হবে, আমার ডিমান্ডটা থাকবে, প্রতিষ্ঠানও থাকবে। আমি যদি টিউশন করি, টিউশন আমার ডিমান্ড থাকবে। ভালো জিনিসের ডিমান্ড কিন্তু এখনো শেষ হয়নি, আছে। নিজেকে সেইভাবে কিন্তু তৈরি করতে হবে। আর যে কোনো কাজ যদি আমরা ভালোবেসে না করি, মন থেকে না করি, তাহলে কিন্তু মন না চাইলেও সেই কাজ কোনোদিনই ভালো হবে না। এই টিচিং কাজটাই হচ্ছে সম্পূর্ণ আন্তরিক, সম্পূর্ণ মানসিক। এটার জন্য যদি কম দক্ষতা থাকে চলবে, কিন্তু আন্তরিকতা হচ্ছে মেন। আমরা যে ক্লাসে পড়াই 5 থেকে 10 প্রত্যেকটা সাবজেক্ট টিচার কিন্তু যদি ইচ্ছা করে তাহলে অনেক কিছু করতে পারবে ছাত্রদের, এটা মনের ব্যাপার। আর যদি মনে করি যে আমার 50 মিনিট বা 40 মিনিটের প্রিয়, আমি এখান থেকে আমি কি করব, যে টাইম হবে চলে যাব। আমি যদি নৈতিকতা দেখি, যদি একটু বিবেককে প্রশ্ন করি, কারণ হচ্ছে সব থেকে পৃথিবীর হচ্ছে মহাত্মা গান্ধীর কথায়, অত্যাচারী শাসক হচ্ছে নিজেকে বিবেকের ধ্বংস। পৃথিবীর মধ্যে সব থেকে অত্যাচারী শাসক বিবেকের ধ্বংস। আর পৃথিবীর সব থেকে বড় আদালত হচ্ছে নিজের বিবেক। আমি মৌখিক বলছি যে আমি এটা করিনি, কিন্তু বিবেক বলছে যদি প্রশ্ন করি, না আমি এটা করেছি, অন্যায় করেছি। টিচার হিসেবে আমার যতটুকু দাওয়াত, যাদেরকে আমার দাওয়াত, যারা আমাকে লাইফ টাইমে স্যার মনে করবে, তাদের কাছে আমি ফাঁকি মারছি, অথচ আমি দিতে পারতাম। আমি জানি
যে 40 মিনিট 35 মিনিটের যে ক্লাসটা করলাম সেটা কিন্তু আমি যথেষ্ট দিতে পারি, আমার বিবেক ঠিকই বলছে, কিন্তু বাকিটা কি হচ্ছে যেটা আমি টাইমটা চলেছি। কিন্তু যে ছাত্র ছাত্রীরা আছে স্যারকে কিন্তু রোল মডেল হিসাবে দেখে, তাহলে যারা বিশ্বাস করে যে না স্যার আমাদেরকে সবকিছু ঠিকঠাক দেখায়, তাদের সাথে আমি বিশ্বাসঘাতকতা করছি, এটা আমি কতটা ঠিক করছি? এই ছাত্ররা আমাকে সারা জীবন স্যার মনে করবে, একটা যতদিন মানে মৃত্যু পর্যন্ত স্যার মরার পরও মনে রাখবে। একটু আগে আলোচনা হচ্ছিল স্যারের কথা, স্যার মরে গেছে মনে হয়, মারা গেছে, তারপরে ওই স্যারের কথা বলবো। তাহলে আজকে আমাদের আলোচনা হবে আমাদের মৃত্যুর পরে এটা কে বলবে? তো যাদেরকে পড়াচ্ছি যদি তাদের সাথে আমরা বিশ্বাসঘাতক করি, তাহলে নিজের বিবেকের আদালতের কাছে আমরা একদম আসা। তাহলে যে জেনারেশনটাকে আমরা তৈরি করছি এটা একটা জেনারেশন, এদেরকে যদি আমি ঠিকঠাক দিতে পারি তাহলে এরা হচ্ছে পরিবারের একজন বরিষ্ঠ মেম্বার, এরা একটা সমাজের একজন মেম্বার, সর্বোপরি দেশের একজন নাগরিক। এদের মধ্যেই আছে জাস্টিস, এদের মধ্যে আছে সৈনিক, এদের মধ্যেই আছে টিচার, এদের ইঞ্জিনিয়ার। তাহলে এদেরকে আমরা কি করছি? পঙ্গু করে দিচ্ছি। তাহলে এই জায়গাতে যদি আমরা একটু ভাবি তাহলে টিচিং কাজটা কোন জায়গায় আছে? তাহলে আমাদের আন্তরিকতা লাগবে। আমার এত বেশি জানার যাওয়ার দরকার নেই, আমার এত বেশি থিওরি পড়ার দরকার নেই। 5 to 10 এমন কিছু লাগে না, এই জন্য এখানে লাগে সেটা হচ্ছে আন্তরিকতা। কারণ আমি যা পড়েছি, আমি যা জানি তা যথেষ্ট, ওদের কাছে যথেষ্ট। এটার জন্য আমাকে আরো কিছু পড়তে হবে, আরো কিছু রিসার্চ করে, একটু কিছু নেই। এই আন্তরিকতা যদি আমাদের থাকে তাহলে প্রত্যেক বাচ্চাকে আমরা কিছু দিতে পারবো। তো এই জায়গাতেই হচ্ছে সব থেকে বড় কথা। যেমন বাংলার ক্ষেত্রে যদি বলি যে একটা যখন 5 to 8 একটা ছেলে পড়ছে বাংলা নিয়ে, তো এখন 8 পড়ার পর ও ঠিকঠাক বাংলা পড়তে পারছে না, রিডিং পড়ছে। রিডিং মানে বাংলা রিডিংটা কি? আবার এত গল্প পড়ছে আর কিছু পড়ে আসছে, তো রিডিং যখন পড়বে তো রিডিং এ ও বুঝিয়ে দিবে কি বোঝাতে চাইছে। তাহলে সে যদি চিহ্নের ব্যবহার ঠিকঠাক পড়ছে না, যখন পড়বে না সমস্যাটা কি হচ্ছে? যখন কোনো কিছু মুখস্থ করবে এই ব্যবহারগুলো যদি অভ্যস্ত না হয় তাহলে মুখস্থটা কিন্তু তাড়াতাড়ি হবে না। একটা জিনিস একটা টপিকস পড়বে ওর উপলব্ধিতে আসবে না। যে সমস্ত বাচ্চাগুলো ঠিকঠাক এই যে জন্য যদি ঠিকঠাক না করে তাহলে ও যা পড়লো ওটা কিন্তু মানে বুঝতে পারবে না। পিছিয়ে পড়া ছেলেদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এটাই হয়, গড়গড় করে পড়ে যায়, কোনো অসুবিধা নেই, মানে কিছুই বুঝলো না, তো সমস্যা লেগে থাকে। তাহলে আমরা 5 থেকে 8 পর্যন্ত সিলেবাস দেখি, মূল জায়গাতে এখানে বাংলা গ্রামারের ক্ষেত্রেও একই, ইংরেজির ক্ষেত্রে একই, বেসটা কিন্তু এখানেই তৈরি। 5 to 8, 9, 10 হবে না। তাহলে 5 এ 4 এর যা গ্রাম 5 এর সিলেবাস প্রায় একই। তাহলে একটা বাচ্চাকে আমি শেখাচ্ছি কি শেখাচ্ছি? পদ শেখাচ্ছি, লিঙ্গ বচন পুরুষ সবই শেখাচ্ছি। তারপর ও বাক্য বাচ্য পড়বে 9, 10 গিয়ে 10 গিয়ে। তাহলে তো ওই দিক থেকে তো কিছুই ছিল না, শুধু পড়েই গেলাম, বুঝতে পারলো না। এরকম হয় না। আমার মনে হয় যে যদি সংজ্ঞা বলতে হয় তাহলে বই দেখে একটু দেখতে হয়, কিন্তু একটা ছেলে যখন ওই পুরুষ পড়বে তো পুরুষ কাকে বলে সংজ্ঞাটা হয়তো বুঝতে পারবে না, কিন্তু পুরুষটা তো চিনতে পারা উচিত। ও পড়ছে বাক্য বাচ্য পড়ছে, তো ঠিকঠাক ভাবে একটা এই বাক্য বাচ্য মানে একটা বাক্য ঠিকঠাক লিখতে পারে না। অথচ ক্লাস 1 থেকে শুরু করে কি করো? বাক্য রচনা করো, বাক্য গঠন করো, সিলেবাসে উল্লেখ থাকে, আমরা পরীক্ষা তুলি। কি লাভ এই সমস্ত শিক্ষা দিয়ে? বাক্য গঠন মানে বাক্য গঠনের গঠনটাকে শেখাতে হবে, অ্যাপ্লাই সেকশনে যেতে হবে, বাক্যটা নিজেই ও তৈরি করবে। আজকে রাইটিং স্কিল কি আবার মুখস্থ পেতেছে, রাইটিং স্কিলটাকে তৈরি করতে হবে, কারণ সিলেবাসে ওইটাই হোক যে আমাদের ছেলেরা, আমাদের ছাত্রছাত্রীরা অন্ততপক্ষে নিজে 10 লাইন 15 লাইন লিখুক। এই সুযোগটা আমরা কোনোদিনই দিই। রচনা লিখতে হবে, তার জন্য ডেটা আমরা ওকে দেব, তার জন্য অভ্যাস তৈরি করবো। পত্র লিখতে হবে, অফিসিয়াল থাকলে অফিসিয়াল সিস্টেমটা দেখাবো, নিজে লিখতে হবে। শুধু আমরা সিলেবাস তৈরি করে দিই, ওখানে শুধু ওই 4টা